We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আমরা ইতিমধ্যে সবাই জানি যে সেদিন আদতে ওই ছাত্রের গায়ের ওপর দিয়ে গাড়ি চলে যায়নি। জানি যে ওই গাড়ির সামনে পড়ে থাকা ছাত্রের ছবিটি নির্ভেজাল মিথ্যে। এটাও সেই আরজি করের 150 গ্রাম বীর্যের মতনই এক সাজানো ছবি। কিন্তু তবু আলোচনা তো থামছে না। আমরাও আসুন বোঝার চেষ্টা করি কেন এই ঘটনা ঘটল, কারা এই ঘটনার জন্য দায়ী এবং এই ঘটনার প্রভাব কতদূর পর্যন্ত পড়বে। আজ সেই নিয়ে আলোচনা করার আগেই যা বলবো তা হলো, যারা এই আলোচনাতে আগ্রহী, বিশেষ করে সরকারের সমর্থক, তৃণমূল দলের সমর্থক কর্মীরা, চোখ বুজে একবার ভাবুন যে আহত নয়, যেভাবে সেদিন গাড়ি বের হয়েছে, ড্রাইভার ভয় পেয়ে যাক, মন্ত্রীর শরীর খারাপ, প্রেশার নাকি ফল করছে তাই তারা থাকুক, সে যে কোনো কারণে যেভাবে গাড়ি বেরিয়েছে, তাতে যদি একজন ছাত্র মারা যেতেন, কয়েকজন গুরুতর আহত হতেন, তাহলে আজকের কলকাতা বা বাংলার রাজনৈতিক আবহ ঠিক কেমন হতো? আরজিকর সামলে রাজনৈতিক অবস্থার পুরো নিয়ন্ত্রণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2026কে টার্গেট করে মাঠে নামছেন, আরজিকর ইস্যুকে কোনোভাবে না দাঁড় করাতে পেরে বাম নেতারা যখন হাত কামড়াচ্ছেন, হাতে আরও কিছু টাটকা ইস্যু চাই, এরকম ইচ্ছে নিয়ে ওত পেতে বসে আছে বিজেপি, তখন এরকম কিছু ঘটলে তার প্রভাব নিয়ে কোনো গবেষণা করার দরকার হতো না। আপনি বলতেই পারেন যে কিছু তো হয়নি, মাসির গোঁফ তো গজায়নি, তাহলে মাসিকে মেশো বলবো না পিষে, তা নিয়ে আলোচনা করার কি দরকার আছে? আছে বই কি। এরকম পরিস্থিতিকে মোকাবেলা না করতে জানলে এরকম অবিমৃষ্যকারী কাজের আলোচনার দরকার আছে বই কি। আমরা তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় বারবার তিনি ছাত্র বিক্ষোভে সোজা ছাত্রদের মঞ্চে চলে গেছেন। কদিন আগেই তিনি শটান হাজির হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের মঞ্চে, এর আগেও গেছেন। একাধিকবার ওই জয় শ্রীরাম বলে চেঁচামেচি শুনে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন, বিক্ষোভ থেমেছে। তার মানে আমি কি ব্রাত্য বসুর কাছে মমতা ব্যানার্জির সাহস দেখতে চাইব? না, ততটা উদ্ভট চিন্তা এখনো করি না, কিন্তু খুব সাধারণ একটা বিবেচনা বোধ তো দেখতে চেয়েছিলাম। উনি গিয়েছিলেন তো ওয়েবকুপার সম্মেলনে, অথচ অধ্যাপক, তৃণমূলের কিছু ছাত্রও ছিলেন সেখানে। বসে থাকতেন আরও 5 ঘন্টা, মিছিল করে হেঁটে বেরিয়ে এসে পুলিশের সাহায্য নিয়ে গাড়িতে চড়তেই পারতেন, অ্যাম্বুলেন্স ডাকতেই পারতেন যদি তেমন শরীর খারাপ লাগে। কিন্তু ওইভাবে গাড়ি চালিয়ে চলে যাওয়া, ভুলে যান তিনি মন্ত্রী, ভুলে যান তিনি তৃণমূল, তিনি তো একজন অধ্যাপক। এ কাজ একেবারেই যথাযথ নয়, এ কাজ অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত, এ কাজ তাকে বাকি সারাটা জীবন তাড়া করে বেড়াবে বলাই বাহুল্য। এবারে আসুন ঘটনার সূত্রপাতে। গত 21শে জুলাই ধর্মতলা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রায় 1 যুগ বন্ধ থাকা ছাত্র সংসদের নির্বাচন চালু হবে, ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আমরা শেষ হবার কথা ভাবছিও না, শুরুই বা হলো না কেন? কারণ অবশ্যই ওই আরজিকর আন্দোলন, অগাস্ট থেকে শুরু হওয়া ওই আন্দোলন রাজ্যের আরও অনেক কিছুর মতোই এই ছাত্র নির্বাচনের ক্ষেত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাজ্য জুড়ে এক তুলকালাম অবস্থাকে আরও চাগিয়ে দিতে কোন সরকার এরকম আহাম্মকের মতো সিদ্ধান্ত নেবে? এই সরকারও নেয়নি, কিন্তু ইস্যু তো থেকে গেছে। এবং এটা কেবল 1 বছরের নয়, প্রায় 1 যুগ ধরে কলেজে কলেজে ছাত্র সংসদে নির্বাচন হয়নি। ছাত্রদের মধ্যে তার চাহিদা আছে বই কি। আর যাদবপুর হলো সেই প্রতিষ্ঠান যেখানে সম্ভবত বাম, আরও বাম এবং অতি বাম চিন্তা ছাড়া অন্য যে কোনো মতামতকে পত্রপাঠ নাকচ করার এক ইতিহাস আজ নয়, সেই কোন যুগ ধরেই চলে আসছে। এক অতি খাজা ছবি, বুদ্ধই না ট্রাফিক জ্যাম। আম আদমির কথা ছেড়েই দিন, অতি সিনেমা প্রেমীদেরও কেউ 5-7 মিনিটের বেশি দেখতো না। এই যাদবপুরে সেই ছবিকে যে বিরাট প্রচার দেওয়া হয়েছে তা সত্যি দেখার মতো। কলকাতা সেদিন প্রথম ওই বিবেক অগ্নিহোত্রীর নাম শুনল। এর আগে কলকাতা অগ্নিহোত্রী বলতে অনিতা অগ্নিহোত্রীর নামই জানত। যাদবপুরের এই বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন এক প্রতিষ্ঠান বিরোধিতার ভয়ঙ্কর স্ববিরোধিতা আমরা দেখেছি।
দেখেছি বলেই আমাদের ভয় হয়। শহরের মাঝখানে দ্বীপের মতো এক ফ্র্যাঙ্কেনস্টাইনের উপস্থিতি কবে যে কি করে বসে। সে তার আয়তার মধ্যে সিসিটিভি লাগাতে দেবে না, কিন্তু সে আর্জি করে সিসিটিভি লাগানোর কথা বলেই যাবে। সে এক উচ্চ কণ্ঠে গণতন্ত্রের কথা বলে যাবে, অথচ এক বিরোধী মতের সিনেমার প্রদর্শনীকে বানচাল করবে ভিড় দিয়ে। ভিড়তন্ত্র যাদবপুরের হাতিয়ার বারবার। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। অসম্ভব অগণতান্ত্রিক এক আচরণ বারবার দেখেছি। তার সবথেকে বড় প্রমাণ এক প্রকৃত গান্ধীবাদী মানুষ উপাচার্য গোপাল সেনের হত্যা। 20 নভেম্বর 1970 বেলেঘাটা সিআইটি আবাসন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র অশোক বসু সহ 4 জনকে পুলিশ রাতে তুলে নিয়ে আবাসনের দেওয়ালে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। পরদিন এলাকার বাসিন্দারা প্রতিবাদ মিছিল করেন। সেই সঙ্গে গোপালচন্দ্র সেনই পশ্চিমবঙ্গে প্রথম উপাচার্য যিনি ধিক্কার বিবৃতি দেন। কোনো অছিলাতেই ছাত্র যুবকদের পুলিশি হত্যা সমর্থনীয় নয়, বরং শাস্তিযোগ্য অপরাধ তিনিই বলেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব স্বাধীনতা বজায় রাখার বিষয়ে তিনি বরাবরই আপোষহীন ছিলেন। 30 ডিসেম্বর 1970 তার কাজের মেয়াদের শেষ দিন অফিসের শেষ ফাইলে সই করে সন্ধ্যে 6:30 উপাচার্য বাড়ি ফিরছেন। এদিনও হেঁটেই ফিরছেন। একটু আগে রেজিস্ট্রার এসে তাকে গাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। উপাচার্য সবিনয় প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব। লাইব্রেরির পাশে পুকুর পাড় দিয়ে রোজকার মতো হেঁটে এদিনও তিনি বাড়ি ফিরতে চান। সেই ফেরার হয়নি। আততায়ীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুকুর পাড়েই তাকে হত্যা করল। এটাও সেই যাদবপুর উপাখ্যান। সেই যাদবপুরে এবারের ঘটনার ইস্যু তো ছিল ছাত্র সংসদের নির্বাচন, কিন্তু ঘটনার সূত্রপাত কিভাবে? ওয়েবকুপার সম্মেলন, তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন, ওই যাদবপুর ক্যাম্পাসের ভেতরে এবং তার আগে আলোচনা সভাও আছে। বিষয় শিক্ষার গৈরিকীকরণ, গুরুত্বপূর্ণ আলোচনা। সাংবাদিক জয়ন্ত ঘোষাল বা অধ্যাপক শিবাজি প্রতিম বসু আছেন। প্রথম অর্ধে এসব হয়ে যাওয়ার পরে সেকেন্ড হাফে ব্রাত্য বসু এলেন। না, সামনের দরজা দিয়ে নয়, 3 নম্বর গেট দিয়ে। তার মানে এরকম হাঙ্গামার প্রস্তুতি আছে, তার খবর তার কাছে সম্ভবত ছিল। আমাদের কাছে খবর আছে অন্তত দিন 2 আগে থেকেই ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রতিবাদ হবে তার প্রস্তুতিও ছিল। শহরের কেন্দ্রে বসে কথায় কথায় মানবাধিকার, ছাত্র অধিকার, বাজারি চ্যানেলের ঢালকে সামনে রেখে যে উৎকট বিপ্লবী আনা দেখানো হয়, সেটা এক জঘন্য হিপোক্রেসি। কাছ থেকে দেখলে বোঝাই যাবে যে এনারা আসলে সেই ভুল বা ঠিক যাই হোক না কেন অত্যন্ত সৎ মানুষগুলোর আত্মত্যাগের মিথকে সামনে রেখে এক আবেগকে কাজে লাগিয়ে আসলে এক ফেরেববাজিতে মেতেছেন। কোন সাধারণ চিন্তাভাবনায় এক সংগঠনের সম্মেলনে ঢুকে পড়ে স্লোগান শাউটিং করা, গ্লাস ছোঁড়া, ব্যানার ছেঁড়া চলতে পারে? কোন সংগঠন সেটা অ্যালাউ করবে? কেন করবে? ডানকুনিতে সিপিএমের সম্মেলন হচ্ছে, আমি কমরেড সেলিমের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সম্মেলন কক্ষে ঢুকে যাব? কোন সংগঠন করবে? এই যাদবপুরের ছেলে মেয়েদের এক অংশ এক সংগঠনের সম্মেলন কক্ষে ঢুকে পড়লেন কেন? তাহলে নির্বাচন ইস্যু নয়, সন্ধে প্রাইম টাইমে নিউজ হয়ে ওঠাটাই ইস্যু। এবং সেখানেও অবাক করে দিয়েই ব্রাত্য বসু তাদের এক অংশকে ডাকলেন। তারা তাদের লিখিত ডেপুটেশন দিলেন, ছবি তোলালেন। খানিক সেই জেএনইউ ছাত্রদের সীতারাম ইয়েচুরি ইত্যাদিদের সামনে ইন্দিরা গান্ধীর ছবিটার কথা মনে পড়বে। বেশ করলেন, এক ধরনের উদারতা, যা এক অধ্যাপক, এক অভিভাবক সুলভ ব্যাপার। কিন্তু এর পরেও বাইরের ঝামেলা কমছে না। অতকিম এইখানেই সিদ্ধান্তহীনতা, অন্তত আমার বিচারে। উনি গাড়িতে উঠে বললেন চলো। এর পরের ছবি আমরা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছি। বাকিটা আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অবশ্যই গাড়ির তলায় চাপা পড়া ছেলের ছবি ফেক, এটা সম্ভবত এখন বিরোধী রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি শিখিয়েছিল, বামেরা তা রপ্ত করেছে। গাড়ির বনেটে ছাত্ররা চড়েছিল, হ্যাঁ। সামনে জুতো রাখা হয়েছিল, হ্যাঁ। গাড়ির সামনে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছিল, হ্যাঁ। গাড়ির কাঁচে ঢাকা দেওয়া হয়েছিল, হ্যাঁ। গাড়ির কাঁচ ভাঙা হয়েছিল, হ্যাঁ। গাড়ির ব্রেক কষতেই ওই ছেলেটি পাশে ছিটকে পড়ে। সেখানে রাখা স্কুটিতে সে আহত হয়, এটাও সত্যি।
সে আক্ষরিক অর্থে গাড়ি চাপা পড়েনি, আর সেটা বোঝার জন্য ফ্রেম টু ফ্রেম ছবি দেখার বদলে তার ইনজুরি, তার দেহের আঘাতগুলোর আকার প্রকার দেখলেই হবে। আমাদের পরিচিত এক ডাক্তার বললেন, গাড়ির চাকার চাপে নাক মুখের হাড় না ভেঙে ভুরুর ওপরে এক ক্ষত হওয়াটা অসম্ভব। কিন্তু দুজন আহত, একজনের চোখের ওপরে লেগেছে, একজনের পা ভেঙেছে। একজন এসএফআই করেন আর একজন আরএসএফ করেন। প্রশ্ন হলো, যিনি এসএফআই করেন তিনি কি জানতেন যে তার নেতারা ডেপুটেশন দিয়েছেন এবং মন্ত্রী সে ডেপুটেশন নিয়েছেন? দ্বিতীয়জন ভারত রাষ্ট্রের ধ্বংস চান, চাইতেই পারেন, সুপ্রিম কোর্টের রায় আছে। মতবাদ প্রচার করাটা অন্যায় নয়, তবে এই মতবাদ আপাতত দেশের বিজেপি শাসিত রাজ্যে প্রচার করতে গেলে বাড়ির সামনে বুলডোজার থাকবেই। এখানে মামলা হয়েছে, শোনা যাচ্ছে সেসব মামলা নিয়ে খুব বেশি এগোনোর কথা ভাবাও হচ্ছে না। মামলাগুলো আজব, সোনার হার ছিনতাই ইত্যাদি। এখনো পুলিশ সেই কোন মানধাত্তার জামানাতে আটকে গেছে। কিন্তু এত কথা বলার পরেও বলবো, এই ছাত্র যৌবন এক অদ্ভুত সময়, ভুল করার সময়, ভুল করে শেখার সময়। এদের অনেকেই 20 বছর পরে হয়ে উঠবেন এক রেসপন্সিবল সিটিজেন, কেউ বা এক উদার গণতন্ত্রের প্রচারক, কেউ বা সমাজসেবী, কেউ বা কিছুই নয়, কেউ বা আমেরিকাতে সেটেল করে ফেসবুকে টাঙিয়ে রাখবেন হোক কলরব। কিন্তু শেষ কথা হলো, মন্ত্রীমশাই ভুল করেছেন, ভয়ে চাপে বিবেচনাবোধের বাইরে কাজ করেছেন, যারা সাংঘাতিক পরিণাম হতেই পারত। এক সিনিয়র তৃণমূল নেতা বললেন, মুখেও আনবেন না, ভাবতেও পারছি না কি যে হতে পারত। হ্যাঁ, এক নেত্রীকে দেখেই অনেকে তৃণমূলে গেছেন বটে, কিন্তু 16 আনা বাদই দিলাম। 2-4 আনাও যদি রপ্ত করতে পারতেন তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। আসলে মমতার দল করা খুবই সহজ, রাস্তায় নেমে স্লোগান দিলেই হলো। মমতা হয়ে ওঠা সহজ নয়। অনায়াসে এড়িয়ে যাওয়া যেত এমন এক বিক্ষোভ, হুজ্জতিকে অপ্রয়োজনীয় ফুটেজ দিলেন মন্ত্রীমশাই। আর তার চেয়েও বড় কথা হলো, যে দাবি উঠেছে তা নিয়ে এখনই সিরিয়াসলি ভাবা উচিত। ছাত্র ইউনিয়নের নির্বাচন হওয়াটা খুব জরুরি, না হলে আগামী দিনে আরও জটিলতা বাড়বে, তা বলাই বাহুল্য। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens